প্রথমে আমি আমাদের ই ক্লাসরুমে ওয়েলকাম জানাই। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমাদের ডব্লিউবিসিএস মেন্স এ তো আমাদের এনভায়রনমেন্টাল পার্ট থাকেই। এর সাথে সাথে আমাদের অন্যান্য যেসব কম্পিটিটিভ এক্সাম আছে, পিএসসি মিসলেনিয়াস আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, প্রত্যেকটা জায়গায় একটা জিকে পোর্শনে একটা এনভায়রনমেন্টাল মোটামুটি সব পরীক্ষাতেই মোটামুটি আসে। হ্যাঁ, তো আমরা ডব্লিউবিসিএস মেন্স যে পেপার 4 আছে সেটাই আমরা জেনারেল স্টাডিজ, ওটা 200 মার্কের কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো এনভায়রনমেন্টের কোশ্চেন মোটামুটি থাকে। হ্যাঁ, যদি আমরা লাস্ট কয়েক বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটি তাহলে দেখা যায় 19 সালে 44টা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, 18 সালে 36টা এসেছিল, তার আগে 16 সালে 32টা এসেছিল। এরকম মোটামুটি আমাদের এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আসে এবং প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষাই, কারণ এনভায়রনমেন্ট এমন একটা টপিক যে আমরা বসবাস করতে গেলেই আমরা যে সারাউন্ডিংস এ থাকি ওই এনভায়রনমেন্টের সাথে আমাদের জীবনে যেসব ডেভেলপমেন্টাল কাজ আছে, আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই যে ডেভেলপমেন্টাল কাজগুলো করছে প্রত্যেকটাতেই কিন্তু এনভায়রনমেন্টের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। সেজন্য এনভায়রনমেন্টাল জিনিসটা জানা খুবই জরুরি। তো আমি আজকে মেনলি ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব। হ্যাঁ, তো সেটা নিয়েই আলোচনা। তো প্রথমে কয়েকটা বই বলে দিই যেগুলো পড়লে মোটামুটি এনভায়রনমেন্টাল কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি এখানে নোটস তো প্রোভাইড করবই, স্লাইডে যা আলোচনা হবে স্লাইডের সাথেও আমি হার্ড কপি পিডিএফ আকারে তোমাদের ক্লাসরুম গ্রুপে শেয়ার করে দেবো। এর সাথে সাথে আমি যেগুলো পড়াবো সেগুলো সবাইকে বলবো একটু নোট ডাউন করে রাখতে। সবকিছু তো স্লাইডে দেওয়া যায় না, অনেক এক্সট্রা যেগুলো মানে আমি চাই যে অনিমেষ স্যারের নোট হিসেবে যেন জিনিসটা না থাকে। তোমরা প্রত্যেকদিন রেগুলার যেসব কারেন্ট অ্যাফেয়ার টপিক আছে সেই টপিক অনুযায়ী তোমরা নিজেরাও ওই নোটস এর পাশে পাশে হ্যাঁ নিজেদের যেসব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এনভায়রনমেন্টাল টপিক আছে ওগুলো নিজেরা লিখে রাখবে এবং বারবার ডিভিশন করলে তোমাদের কিন্তু ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপরেও তোমাদের পরীক্ষার আগে একটা দেখতে সুবিধা হবে। তো মেজর তিনটে বই আমি, একটা তো আমাদের আইএস শঙ্কর একাডেমি এনভায়রনমেন্ট, এইটা যদি থাকে মোটামুটি সফট কপি আমার কাছে আছে, ওটা আমি শেয়ার করে দেবো। আর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি অ্যাক্সেস পাবলিশনের মজিদ হাসানের লেখা, ওটাও তোমরা দেখতে পারো। আর হিন্দুর একটা ডাউন টু আর্থ সায়েন্স সায়েন্স রিপোর্টারের একটা ম্যাগাজিন হয়, ওটা থেকেও কারেন্ট এনভায়রনমেন্টাল টপিক তোমরা দেখে রাখতে পারো। তো এরপরে মোটামুটি সবাই জয়েন করে গেছে। তো এরপরে আমরা এনভায়রনমেন্ট জিনিসটা, বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এনভায়রনমেন্ট আর ইকোলজি এবং সাথে ইকোসিস্টেম এর যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো শুরু করছি। তো প্রথমে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। তো আমরা মোটামুটি ক্লাস 5 থেকে 12 অব্দি মোটামুটি আমাদের এনসিআরটি বই হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেকেন্ডারি বোর্ড আছে, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এডুকেশন, দুটোতেই কিন্তু এনভায়রনমেন্টাল কিছু কিছু পার্ট আমরা প্রত্যেক ক্লাসেই পড়ি। বেসিক জিনিস আছে যেগুলো আমরা পড়ে এসেছি, এগুলোকে আর একটু ব্রিফলি এবং ডিপলি পড়া, যাতে কম্পিটিটিভ পরীক্ষার আমাদের কোশ্চেন গুলো অ্যান্সার করতে সুবিধা হয়। তো প্রথম আমাদের এনভায়রনমেন্ট, যে এই যে এনভায়রনমেন্ট ওয়ার্ডটা, তো এনভায়রনমেন্ট যে ওয়ার্ডটা, এই এনভায়রনমেন্ট ওয়ার্ডটা আমাদের দুটো ওয়ার্ড থেকে এসছে। হ্যাঁ, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটা হচ্ছে এনভাইরোনিয়া। এনভাইরোনিয়া এনভায়রনমেন্ট যে ওয়ার্ডটা, তো এনভাইরোনিয়া থেকে এসছে, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড। এনভায়রোনিয়া যে ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মিনিং হচ্ছে টু, ইংলিশ মিনিং হচ্ছে টু সারাউন্ডেড। সারাউন্ডেড মানে যে আমাদের আশেপাশে যা আছে, শুধুমাত্র লিভিং অর্গানিজম না, আমরা লিভিং নন লিভিং সব সেকশনকে ধরছি। তো এই টোটাল আমাদের চারপাশে যা যা জিনিস আছে সেগুলোকে নিয়েই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো যদি আমরা আমরা জানি জীব পদার্থ আর জড় পদার্থ, লিভিং অর্গানিজম যেগুলো, লিভিং অর্গানিজম যদি আমরা বলি লিভিং আর নন লিভিং, তো
এই দুটো কম্পোনেন্টই কিন্তু নিয়ে আমাদের এনভায়রনমেন্ট তৈরি। হ্যাঁ, তো লিভিং কম্পোনেন্টের মধ্যে যেগুলোর প্রাণ আছে, আমরা জীব বাংলায় বলি জীব, জীব আর জীব আর জড়, আমরা অনেকে পার্থক্য পড়ে এসেছি ছোটবেলায়। তো এই লিভিং যে এর মধ্যে আমরা বিভিন্ন পশু পাখি গাছপালা থেকে, আর নন লিভিং এর মধ্যে আমরা যে যদি বিল্ডিং ধরি, হ্যাঁ আমি যদি জাস্ট একটা ফর এক্সাম্পল যদি আমি আমার এই বর্তমান এনভায়রনমেন্টের কথা বলি, আমি একটা ক্লাসরুমে আছি যেখানে আমার সামনে একটা কম্পিউটার আছে, আমার সামনে একটা বোর্ড আছে, এবং আমার সামনে একটা রুম আছে যেখানে এসি আছে। তো প্রত্যেকটা এটাও একটা এনভায়রনমেন্ট, এর মধ্যে আমরা সবাই এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। যদি আমি একটা চেয়ার আমার সামনে আছে, সেটা কিন্তু হবে নন লিভিং অর্গানিজম, হ্যাঁ মানে অ্যাবায়োটিক যেটাকে আমরা বলি। আর আমি নিজে বা তোমরা যারা পার্টিসিপেন্ট আছো, তোমরাও একটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আমরা যোগাযোগে আছি। সেক্ষেত্রে কিন্তু আমরা যে এনভায়রনমেন্টে আছি এটা ভার্চুয়াল হলেও এটা কিন্তু আমরা কিন্তু লিভিং অর্গানিজম এই এনভায়রনমেন্টের মধ্যে। এটাই হচ্ছে মেন বলার ব্যাপার। তো এরপরে যেটা আমি বলবো যে মোটামুটি এনভায়রনমেন্ট নিয়ে অনেক রকমের ডেফিনেশন হয়। হ্যাঁ, এটুকু বলাই যায় যে আমাদের একজন ফেমাস সায়েন্টিস্ট গিসবার্ড, হ্যাঁ ফেমাস সায়েন্টিস্ট, উনি একটা ডেফিনেশন দিয়েছিলেন যে এনভায়রনমেন্ট এমন একটা জিনিস যে এনভায়রনমেন্ট এনিথিং ইমিডিয়েটলি সারাউন্ডেড অন অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন ইট। মানে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের পদার্থগুলো আছে, জড় পদার্থ হোক জীব পদার্থ হোক, প্রত্যেকটা কোনো না কোনো ভাবে একটা না একসাথে মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ওই সারাউন্ডিং এর উপর কিন্তু এফেক্ট পড়ছে। এটাকেই আমরা মেনলি এনভায়রনমেন্ট বলছি। হ্যাঁ, তো অর্গানিজমের চারপাশে বহু ফিজিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল কম্পোনেন্ট নিয়েও আমাদের মোটামুটি এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। তো এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্ট আছে, আমরা তিনটে মেজর কম্পোনেন্ট কিন্তু আমরা এনভায়রনমেন্টে দেখতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ন্যাচারাল, তিনটে কম্পোনেন্ট আছে, 3 কম্পোনেন্ট এনভায়রনমেন্ট। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যানমেড, আর একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। মানে হিউম্যান ওটাও কিন্তু এনভায়রনমেন্টাল পার্টের মধ্যে পড়ে। তো এরপরে আমরা আরেকটা ডেফিনেশন জানবো, এটা হচ্ছে হ্যাবিটেট। তো হ্যাবিটেট, হ্যাবিটেট যে ওয়ার্ডটা, এটা একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যেই পার্ট, যেখানে অর্গানিজম মানে আমরা মুদ্রা কথা হচ্ছে যেখানে আমরা বসবাস করি, মানে কোনো একটা জীব যে জায়গায় বসবাস করে সেই জায়গাটাকে কিন্তু আমরা হ্যাবিটেট বলি। তো এবার অনেকগুলো হ্যাবিটেট যেগুলো আছে, অনেকগুলো হ্যাবিটেট মিলেই কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করে। মানে আমার এটা যদি একটা এনভায়রনমেন্ট হয়, তাহলে প্রত্যেকটা হ্যাবিটেট মিলে মিলে কিন্তু প্রত্যেকটা একটা নিজস্ব হ্যাবিটেট আছে, প্রত্যেক প্রাণীর নিজস্ব হ্যাবিটেট আছে। সেই হ্যাবিটেট গুলো মিলেই কিন্তু সবগুলো হ্যাবিটেট, কেউ হয়তো জলে থাকছে, কেউ হয়তো আমাদের টেরেস্ট্রিয়াল মানে সয়েলের উপরে থাকছে, হ্যাঁ কেউ দেখা যাবে যে দেখা যাবে কোনো মাছ, সাপোজ আমি মাছের এক্সাম্পল দিই, তো যদি আমাদের কিছু আছে ব্র্যাকিস ওয়াটার স্পিসিস, যদি আমি পিনিয়াস ভেনামি ধরি বা পিনিয়াস মনোডোনা চিংড়ি, আমরা সাদা চিংড়ি ধরি, ওগুলো কিন্তু আমাদের নোনা জলে থাকে। আর যদি আমরা ফ্রেশ ওয়াটার কিছু পিসি আছে, যদি রুই কাতলা মৃগেল এই মাছগুলো, এটা কিন্তু মিষ্টি জলে থাকে। আর দেখা যাবে যে আমরা ইলিশ খাচ্ছি, পমফ্রেট খাচ্ছি, এগুলো আবার দেখা যাবে যে মেরিন ওয়াটার মানে সমুদ্র জলে থাকে। তো প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাবিটেট আছে প্রত্যেকটা মাছের। আমি জাস্ট মাছের এক্সাম্পল দিলাম, এর মানে এই নয় যে শুধু মাছের, প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা হ্যাবিটেট আছে। তো এই প্রত্যেকটা হ্যাবিটেট গুলো মিলে কিন্তু আমাদের মেজর এনভায়রনমেন্টটা তৈরি করে। তো এটাই মোটামুটি আমাদের এনভায়রনমেন্ট। বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে এনভায়রনমেন্টে। আমাদের আমাদের চারপাশে সারাউন্ডিং এ যা যা জিনিস আছে সবগুলোকে নিয়েই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট তৈরি। তো এবার আমি বলি ন্যাচারাল যে এনভায়রনমেন্ট আছে, এর মধ্যে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আমাদের বায়োটিক, ন্যাচারাল এনভায়রনমেন্ট যদি আমি যাই, এর মধ্যে কি আছে, আমি বলেছিলাম যে দুটো কম্পোনেন্ট সবসময় থাকে, একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট, আর এটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট।
তো বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে যেগুলোর লিভিং অর্গানিজমস, যেগুলোর প্রাণ আছে, লিভিং অল লিভিং অর্গানিজমস কামস আন্ডার বায়োটিক এনভায়রনমেন্ট। আর অ্যাবায়োটিকের মধ্যে যেগুলো জড়, নন লিভিং, নন লিভিং। যদি আমি বলি পাথর, হ্যাঁ, যদি আমি বলি বালি, এগুলো কিন্তু আমার নন লিভিং মানে অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের পার্ট হিসেবে আসছে। তো এবার ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আবার আমরা চারটে স্তর আছে ন্যাচারাল এনভায়রনমেন্টের। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা, ন্যাচারাল এনভায়রনমেন্ট যদি আমি চারটে স্তর আছে আমরা, হ্যাঁ, এটা আছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, তারপরে আছে হাইড্রোস্ফিয়ার, তারপরে আছে অ্যাটমসফিয়ার, আর আছে বায়োস্ফিয়ার। এই চারটে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ। তো এগুলো আমরা পরে ব্রিফলি ডিসকাশন করব, আমি জাস্ট টপিকের ক্ষেত্রে বলে রাখলাম এই প্রসঙ্গ এলো বলে। তো এবার আসি হ্যাবিটেট আর এনভায়রনমেন্ট, এই দুটো আমি এখনই বললাম, এই দুটোর কিন্তু একটা ডিফারেন্স আছে, হ্যাঁ। ডিফারেন্স বলতে হ্যাবিটেট যখন একটা এনভায়রনমেন্ট মানে অনেকগুলো হ্যাবিটেট মিলে কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করে, মানে যদি আমি এনভায়রনমেন্টটাকে মেজর ধরি তাহলে অনেকগুলো হ্যাবিটেট, যে প্রাণীরা বিভিন্ন হ্যাবিটেট থাকে ওরা মিলে, যেমন আমি বলি যে যখন আমি উদাহরণ দিলাম যে দেখা গেল অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, আমি যদি বলি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে একটা আছে আমরা মানে আমরা যে জায়গাগুলো জল আছে সেগুলো অ্যাকোয়াটিক। ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার যে স্পিসিস গুলো আছে, ফ্রেশ ওয়াটার স্পিসিস এর ধরো ফ্রেশ ওয়াটার স্পিসিস হিসেবে আমার আছে রোহু, কাতলা, এগুলো প্রত্যেকটা সাইন্টিফিক নেম আছে, মৃগেল, যেগুলো আমরা মিষ্টি জলের মাছ, হ্যাঁ। তো এটা আমরা ফ্রেশ ওয়াটার আছে। সেরকম অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আরেকটা দেখা গেল আমরা আছে ব্র্যাকিস ওয়াটার। ব্র্যাকিস ওয়াটারের মধ্যে কি কি আছে, যেমন আমরা আছে পিনিয়াস মনোডন, একটা চিংড়ি আছে, পিনিয়াস মনোডন একটা চিংড়ি আছে, পিনিয়াস ভেনামি সাদা চিংড়ি আছে, হ্যাঁ। তো এটা গেল আমার ব্র্যাকিস ওয়াটারে থাকছে, মানে নোনা জল, বাংলায় হচ্ছে নোনা জল। ফ্রেশ ওয়াটারটা হচ্ছে মিষ্টি জল। আর যেটা মেরিন ওয়াটার, মেরিন এনভায়রনমেন্ট যেটা, ওটা হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক জল, ঠিক আছে। এখানে যেমন থাকছে পমফ্রেট থাকছে। তো ওই প্রত্যেকটা যে হ্যাবিটেট, সেই হ্যাবিটেট গুলো কিন্তু কম্বাইনলি আমাকে একটা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট তৈরি করছে। তাহলে এটাই হচ্ছে মেজর ব্যাপার, যে আমার প্রত্যেকটা হ্যাবিট, বিভিন্ন ধরনের হ্যাবিটেট হতে পারে, প্রত্যেকটা প্রাণীর হ্যাবিটেট আলাদা, সে তার মতো করে বাসস্থান তৈরি করে, সেই মতো করে কিন্তু একটা এনভায়রনমেন্ট গড়ে উঠছে। আচ্ছা, মানে আমরা তাহলে বলতে পারি যে অল হ্যাবিটেট, এখানে যেটা আমরা স্লাইডে লেখা আছে, অল হ্যাবিটেটস আর এনভায়রনমেন্টস, বাট অল এনভায়রনমেন্টস আর নট হ্যাবিটেট, হ্যাঁ। তো আর হ্যাবিটেট একটা যদি মেজর জিনিস, এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো, মোর দেন ওয়ান স্পিসিস সবসময় থাকবে, হ্যাঁ, কখনোই কিন্তু একটা স্পিসিস নিয়ে হবে না, বাট হ্যাবিটেট কিন্তু অনলি ফর ওয়ান স্পিসিস, এটা সবাইকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু মেজর ডিফারেন্স সবার জন্য। তো ইকোসিস্টেমে যাওয়ার আগে এর আগে আর দুটো এনভায়রনমেন্ট আছে, একটা হিউম্যান এনভায়রনমেন্ট আর এটা আছে হিউম্যান, মানে এটা ন্যাচারাল এনভায়রনমেন্ট বললাম, আর এটা আছে আমাদের হিউম্যান এনভায়রনমেন্ট। হিউম্যান এনভায়রনমেন্ট, হিউম্যান এনভায়রনমেন্ট কি, ফ্যামিলি, বা আমরা ফ্যামিলির একটা কমিউনিটি। আমরা যেমন ঝাড়গ্রামের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের ঝাড়গ্রাম জেলা যদি আমরা দেখি এসসি এসটি কমিউনিটি বেশি, হ্যাঁ, সিভিল কাস্ট এন্ড সিভিল ট্রাইব। তো এই মানে সবাই একই কাস্টের, সেই কাস্টের বেসিসে আমরা করছি, হ্যাঁ।
তো সেরকম ফ্যামিলি একটা কিন্তু হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে পড়ে, যে অনেক অনেক মানুষ আমরা যদি একসাথে থাকি সেটা কিন্তু হিউম্যান এনভায়রনমেন্ট আসছে। আর একটা হয় যেটা হচ্ছে হিউম্যান মেড এনভায়রনমেন্ট। তিনটে টাইপের এনভায়রনমেন্ট বলেছিলাম আমরা। একটা হচ্ছে কি বললাম, ন্যাচারাল এনভায়রনমেন্ট, তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের হ্যাবিটেট যেটা পেলাম, হ্যাবিটেট আমরা এগুলোর মধ্যেও আমরা বিভিন্ন পেতে পারি। তো হিউম্যান আমরা বললাম যে হিউম্যান এনভায়রনমেন্ট হলো। এবার হিউম্যান মেড এনভায়রনমেন্ট, সাপোজ আমরা একটা ফ্ল্যাট দেখলাম, হ্যাঁ ফ্ল্যাট দেখলাম, স্কুল দেখি, আমরা স্কুল বিল্ডিং দেখি। তো বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল যেসব কম্পোনেন্ট আমরা তৈরি করে, আমাদের কোনো ক্যালভার্ট করলাম, হ্যাঁ কোনো একটা আমাদের আইসিডিএস বিল্ডিং করছি, আমরা টয়লেট করে দিচ্ছি গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প থেকে, প্রত্যেকটা যে আমরা হিউম্যান মেড যেসব স্ট্রাকচার, ওগুলো কিন্তু হিউম্যান মেড এনভায়রনমেন্টের মধ্যে আসছে। আচ্ছা, তো এরপরে আমরা ইকোলজি জিনিসটা একটু জেনে নেব। ইকোলজির পরে আমি এনভায়রনমেন্টটা আরো ডিপলি পড়াবো। তো ইকোলজি জিনিসটা আমি স্লাইডটা হয়তো একটু পরে আছে, কিন্তু আমি ইকোলজিটাকে বলে নি। হ্যাঁ, ইকোলজি ইকোলজি এই দুটো এই যে সেন্টেন্সটা, দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে। হ্যাঁ, একটা এসছে ইকো, যে কথাটা, এই কথাটা এসছে ওইকস। এগুলো সবাই কিন্তু নোট ডাউন করে রাখো, এটা কিন্তু স্লাইডে নেই। ওইকস বলে একটা আমাদের গ্রিক ওয়ার্ড আছে যেখান থেকে এসছে, যেটার মানে হচ্ছে হাউস। ওইকস, এটা একটা গ্রিক ওয়ার্ড ওইকস। তাহলে ইকোলজি যেটা, সেটা হচ্ছে আমাদের আমরা প্রথমে জেনে নিচ্ছি ইকোলজি যে টার্মটা কোত্থেকে এসছে। তো গ্রিক ওয়ার্ড, দুটোই গ্রিক ওয়ার্ড, লজিটাও গ্রিক ওয়ার্ড, টু গ্রিক ওয়ার্ড। ওইকস মানে হচ্ছে হাউস, আর লজি যে গ্রিক ওয়ার্ডটা, এর মানে হচ্ছে স্টাডি। ঠিক আছে, তো মেজর হচ্ছে আমরা যদি এই ইকোলজি টার্মটা, এটা কিন্তু আমাদের আর্নেস্ট হেইকেল কিন্তু ইকোলজি টার্মটা কয়েন করেছিলেন। ইকোলজি যে টার্মটা হেইকেল কিন্তু কয়েন করেছিলেন। তো ইকোলজি মানে মেজর হচ্ছে দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার। মানে ইকোলজি একটা স্টাডি যেটা কিন্তু স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দা নেচার আমরা বলতে পারি। হ্যাঁ, তো মেনলি ইকোলজি একটা ব্রাঞ্চ অফ বায়োলজি। ইকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি, এটা বায়োলজির একটা পার্ট, যেখানে আমরা সাইন্টিফিক ওয়েতে স্টাডি করি কি ইন্টারাকশন এমন অর্গানিজম, ইন্টারাকশন অ্যামাং অর্গানিজম। এটাই কিন্তু মানে ইকোলজি একটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা পার্ট। হ্যাঁ, যেখানে আমরা বিভিন্ন অর্গানিজমে যে ইন্টারাকশন গুলো হয়, বিভিন্ন অর্গানিজম বলতে একটা বায়োটিক অর্গানিজম হয় যেটা বলছিলাম, একটা নন বায়োটিক অর্গানিজম হয়, এগুলোর মধ্যে যে কন্টিনিউয়াস আমাদের হতে থাকে ইন্টারাকশন, সেইগুলো নিয়ে যে পড়াশুনো, সেটাকে ওয়ান কাইন্ড অফ, এটা অ্যাকচুয়ালি পড়াশুনো, এটাই কিন্তু আমরা ইকোলজি। হ্যাঁ, কারণ ইকোলজি ছোট্ট জিনিস ছিল, তো ইকোলজি স্লাইডটা না থাকলেও পরের দিকে আমার স্লাইডে আছে। ডিফারেন্স আছে, একটা মেজর ডিফারেন্স এনভায়রনমেন্ট, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ওটা আমি বলবো। জাস্ট ইকোলজিটা টার্মটা বলে নিলাম, তাহলে আমরা ইকোসিস্টেমটা ডিপলি ঢুকতে পারবো। কারণ ইকোসিস্টেমটা কিন্তু আমাদের মেজর, ইকোসিস্টেমের ওপরেই পুরোটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই জন্য আমি জাস্ট এই ইকোলজিটা জাস্ট বলে নিলাম। ইকোলজিটা কিন্তু সবাই মনে রেখো, দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে। আবার একবার রিপিট করে নিচ্ছি, অনেকে যারা পরে জয়েন করছো তাদের জন্য। ইকোলজি টার্মটা দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, একটা হচ্ছে ওইকস, হ্যাঁ যেটা ইকোটা যেখান থেকে এসছে ওটা হচ্ছে ওইকস গ্রিক ওয়ার্ড, যেটার মানে হচ্ছে হাউস, আর লোগোস মানে হচ্ছে টু স্টাডি। হ্যাঁ, তো এটা গেল মেজর ব্যাপার। এরপরে চলে যাচ্ছি আমরা ইকোসিস্টেম।
এরপরে আসছি আমরা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম যে টার্মটা এ জি, নোট ডাউন করো সবাই, ট্যান্সলে 1935 এজি ট্যান্সলে, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় মেজর কোশ্চেন একটা, যে এজি ট্যান্সলে 1935 প্রথমে ইকোসিস্টেমটা কিন্তু টার্মটা কয়েন করেছিলেন। তো ইকোসিস্টেম কি যদি আমাদের বলা হয়, তো মেজর হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ ইকোলজি where লিভিং অর্গানিজমস ইন্টারেক্ট উইথ ইচ আদার এন্ড দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তাহলে ইকোসিস্টেম যেটা, ইকোসিস্টেম মেজর হচ্ছে যে আমাদের লিভিং অর্গানিজম একটা আছে। লিভিং অর্গানিজম কি কি আমি অলরেডি বলেছিলাম, যারা বায়োটিক অর্গানিজম তারাই কিন্তু লিভিং অর্গানিজম। তাহলে ইকোসিস্টেম কি বলছে, আমরা যদি আমার স্লাইডে ডেফিনেশনে যাই, অ্যান ইকোসিস্টেম ক্যান বি ভিজুয়ালাইজড, মানে ভিজুয়ালাইজড মানে যেটাকে আমরা দেখতে পাই, যে একটা ইকোসিস্টেম আমরা তখনই বলবো যখন তার ফাংশনাল ইউনিট অফ নেচার, মানে এটাই নেচারের একটা পার্ট হবে, ফাংশনাল মানে ওয়ার্কিং ইউনিট যেটাকে বলি, কার্যকরী শাখা যদি বাংলায় আমরা বলি, যেখানে লিভিং অর্গানিজম মধ্যে কি আছে, প্রডিউসার আছে। প্রডিউসার মানে আমরা জানি যে যারা খাবার নিজের খাদ্য নিজে তৈরি করে, ট্রি বা প্ল্যান্ট। তারপরে আছে কনজিউমার, যারা প্রডিউসারের উপর খাবারের জন্য ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে কনজিউমার। যদি আমি বলি গোট, শিপ, এরা কি, এরা তো ঘাস খাচ্ছে, প্রাইমারি প্রডিউসারকে খাচ্ছে। তারপরে ডিকম্পোজার, আমি এগুলো ব্রিফলি পরে আসবো। ডিকম্পোজার কারা, দেখা গেল আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, হ্যাঁ, ফাঙ্গি, এগুলো কিন্তু ডিকম্পোজার, যেগুলো মরে যাওয়ার পরে ওখান থেকে খাদ্য সংগ্রহ করে এবং এনভায়রনমেন্টে কিন্তু ফুড চেনেও সাহায্য করে এরা। পরে আসবো ইন ডিটেল যখন ফুড চেন বলবো। তো ইউজুয়ালি ইকোসিস্টেম বিভিন্ন কারণ লিমিটেড স্পিসিস, কিন্তু ইউজুয়ালি স্পেসিফিক ইকোসিস্টেমের একটা ব্যাপার হচ্ছে এটা স্পেসিফিক হতে হবে, দুটো মেজর জিনিস। আর একটা হচ্ছে লিমিটেড স্পিসিস হতে হবে। যেমন আমি বলছিলাম তখন অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট যেমন আছে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আছে। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে কি, আমরা মেজর হচ্ছে জল থাকবে বিভিন্ন, এর মধ্যে আবার ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মেরিন ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে থাকবে। তো মেজর যদি আমি ডিফারেন্স বলি, যে এখন কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্স বিটুইন ইকোলজি ডিফারেন্স বিটুইন ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম। হ্যাঁ, তো ইকোলজি তো আমি বলেই দিলাম, এটা হচ্ছে একটা স্টাডি। এনভায়রনমেন্ট মানে আমাদের টোটাল যেটা সারাউন্ডিং করে রাখছে আমাদের চারপাশে সবটাই। টোটাল সারাউন্ডিংটাই। আর ইকোসিস্টেম মানে হচ্ছে বায়োটিক, মানে লিভিং অর্গানিজম, আর অ্যাবায়োটিক অর্গানিজম, দুটোর যে ইন্টারাকশন চলে, এই দুটোর যে ইন্টারাকশন চলে কন্টিনিউয়াস বেসিসে, সেটাই কিন্তু ইকোসিস্টেম। তাহলে আমি যদি একদম শর্টলি বলি যে এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে আমার এনভায়রনমেন্ট। তাহলে আমি যদি শর্টলি এদেরকে বলি, আমি যদি তিনটে মেজর ডিফারেন্স, আমি এটা ছোট্ট টার্ম বলে দিচ্ছি যে টার্মে আমরা তিনটে মনে রাখতে পারবো। সেখানে এনভায়রনমেন্ট হচ্ছে এলিমেন্ট, এনভায়রনমেন্টের মেজর জিনিস হচ্ছে এলিমেন্ট, এটা একটা, ঠিক আছে। ইকোলজি টা তো বলেই দিয়েছি আমরা, স্টাডি, সবচেয়ে সুবিধে মনে রাখার।
যে লজি আছে মানে যে কোনো বায়োলজি সাবজেক্টে যে কোনো ওয়ার্ডের পাশে যদি লজি, বায়োলজি, ইকোলজি, সাইকোলজি, প্রত্যেকটা লজি, লজি মানে হচ্ছে ওটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, ওর মানে হচ্ছে টু স্টাডি। হ্যাঁ, ইংলিশে মানে এটা সবাই যেন মাথায় রাখে। তাহলে আমি ইকোলজি বলে দিলাম, আমি কিন্তু স্টাডি বললাম মানে আমার ইকোলজিটা মনে থেকে গেল। এনভায়রনমেন্ট কে বললাম, জাস্ট এলিমেন্ট ওয়ার্ডটা যদি আমরা মনে রাখি, এনভায়রনমেন্ট মাথায় থেকে গেল। আর পরে থাকলো আমরা ইকোসিস্টেম, তাই তো। ইকোসিস্টেমের একটা সোজা ওয়ার্ড যেটা আমি বলছিলাম, আমরা দুটো জিনিসে বললাম যে বায়োটিক আর অ্যাবায়োটিক দুটোর মধ্যে ইন্টারাকশন হচ্ছে, তাহলে আমি একটা ছোট্ট টার্ম হিসেবে মনে রেখে নিই এটাকে ইন্টারাকশন। তাহলে মেজর তিনটে জিনিস কি দাঁড়ালো? ইকোলজি যদি আমরা বলি যে তিনটে ডিফারেন্স আমাদের বলতে হয়, ইকোলজিটা হচ্ছে স্টাডি, এনভায়রনমেন্টটা হচ্ছে আমার এলিমেন্ট, আর ইকোসিস্টেমটা হচ্ছে ইন্টারাকশন। এই তিনটে মেজর ওয়ার্ড তোমরা মনে রেখো, তাহলে আশা করি এই তিনটে ডিফারেন্স নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তো আমি জাস্ট একটা পিক্টোরাল ভিউ দিয়েছিলাম এনভায়রনমেন্টে, এটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, আর এটা একটা ইকোসিস্টেম, এটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এর মধ্যে আমরা যদি হাঁস দেখি, ডাক, মাছ, সবই কিন্তু অ্যাকোয়াটিক, শামুক, হ্যাঁ, ব্যাং, এগুলো সবই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আছে। ওটা ইকোসিস্টেম আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো ইকোলজিটা আমি আগে বলে নিয়েছিলাম, তোমরা সেই ইকোলজিটা আরেকবার এখানে আমি বলেছিলাম পরের স্লাইডে ডেফিনেশন হিসেবে আছে। তো ওটা ইকোলজি যেটা বললাম, ইকোলজি। তো ইকোলজিটা দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, আরেকবার বলে দিই যারা পরে জয়েন করছো। ওইকস থেকে এসছে, গ্রিক ওয়ার্ড, লজি মানে হচ্ছে টু স্টাডি, তো স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন অর্গানিজমস অ্যান্ড দ্য সারাউন্ডিংস। ইকোসিস্টেম ওই একটা মেজর, আমি একটা একটা ওয়ার্ড দিয়ে সবাইকে বলার সুবিধার্থে মনে রাখার জন্য বললাম। ইকোসিস্টেমটা এজ এ ফাংশনাল ইউনিট অফ এনভায়রনমেন্ট, এটাকেই আমরা ইকোসিস্টেম বলছি। হ্যাঁ, মোস্টলি যে বায়োস্ফিয়ার একটা বলেছিলাম। আর এনভায়রনমেন্টটা হচ্ছে গ্রুপ অফ ইকোসিস্টেম, গ্রুপ অফ ইকোসিস্টেম। তাহলে ইকো এনভায়রনমেন্ট কিন্তু অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে কিন্তু এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এটা যেন সবার মনে থাকে। তো এখানেও জাস্ট একটা ওয়ান লাইনার করা আছে, এনভায়রনমেন্ট যে ক্যান বি অলমোস্ট এভরিথিং অর এ স্মল রিজিয়ন। ওটাকে আমরা মানে সবই, এনভায়রনমেন্টের মধ্যে সবই পড়ে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশে যা যা আছে পুরোটা নিয়ে আমার এনভায়রনমেন্ট। তোমরা যেখানে বসে ক্লাস করছো তার চারপাশে সেই, কেউ হয়তো বাড়ির মধ্যে ক্লাস করছো, কেউ হয়তো ছাদে ক্লাস করছো, ওখানে প্রত্যেকটা নিজস্ব এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, ওটা নিয়ে এনভায়রনমেন্ট। হ্যাবিটেট জিনিসটা কি? হ্যাবিটেট তখন বলেছিলাম এরিয়া হোয়ার অ্যান অর্গানিজম লিভস, যেখানে যে কোনো অর্গানিজম থাকে সেটাই আমরা হ্যাবিটেট বলবো, লিভিং অর্গানিজম অবভিয়াসলি। বায়োস্ফিয়ার, স্পিয়ার গুলো পরে আসছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। এটুকু শুধু মনে রাখা যে বায়োস্ফিয়ার যেখানে লাইফটাকে সাপোর্টস লাইফ, প্রাণ, মানে আমাদের যে অনেকগুলো লিথোস্ফিয়ার যদি বলি, জাস্ট আমি তখন বলছিলাম লিথোস্ফিয়ার মানে হচ্ছে মাটি, ওখানে কিন্তু প্রাণের কোনো ব্যাপার নেই। হাইড্রোস্ফিয়ার আছে, লিথোস্ফিয়ার আছে, অনেকগুলো টপোস্ফিয়ার আছে, কিন্তু বায়োস্ফিয়ারে যেটা কিন্তু আমাদের প্রাণ সঞ্চারে সাহায্য করে, প্রাণ সঞ্চারে সাহায্য করে। এবার আসি ইকোসিস্টেমে, যেখানে প্রডিউসার আছে, বলেছিলাম প্ল্যান্ট যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অটোট্রপ যেটাকে বলি আমরা, হ্যাঁ, যেমন আমাদের সালোক সংশ্লেষের মাধ্যমে গাছেরা করে। তারপরে কনজিউমার আছে, তারপরে ডিকম্পোজার আছে, এবং প্রত্যেকটাকে নিয়ে টাইনি এনভায়রনমেন্ট, প্রত্যেকটা ফাংশনাল ইউনিটকে নিয়ে কিন্তু আমাদের ইকোসিস্টেম হচ্ছে। এবার আসি কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, যেটা তখন আমি বলছিলাম যে এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কিন্তু অ্যাবায়োটিক আর বায়োটিক কম্পোনেন্ট আছে, সেরকম ইকোসিস্টেমের ক্ষেত্রেও মেজর
এনভায়রনমেন্টের ক্ষেত্রেও আমাদের মেজর দুটো কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এনভায়রনমেন্টের ক্ষেত্রে যেমন দুটো ইজি কম্পোনেন্ট আছে, সেরকম ইকোসিস্টেমের ক্ষেত্রেও দুটো মেজর কম্পোনেন্ট আছে। একটা আছে আমাদের বায়োটিক কম্পোনেন্ট, আর একটা আছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে ইকোসিস্টেমেরও এনভায়রনমেন্টের মতো দুটো কম্পোনেন্ট থাকছে, একটা আছে বায়োটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তো প্রথমে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলোর মধ্যে আসবো। অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে যেমন আমি বলি টেম্পারেচার, রেনফল, আজ বৃষ্টি হচ্ছিল খুব, রেনফল, এগুলো সব অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। স্যালিনিটি, হ্যাঁ, লাইট, সানলাইট যদি আমরা দেখি, এটাও কিন্তু আমাদের অ্যাবায়োটিক ইকোসিস্টেমের একটা কম্পোনেন্ট হচ্ছে সানলাইট। তারপরে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখি, প্রত্যেকটা এরকম অ্যাবায়োটিক কম্পোনেন্ট আমাদের ইকোসিস্টেমের। তো এরপরে আমরা চলে যাব বায়োটিক, বিভিন্ন ধরনের আরো কটা অ্যাবায়োটিক, ফ্রস্ট আছে, স্নো আছে। এবার বায়োটিক কম্পোনেন্টে আসবো। বায়োটিক কম্পোনেন্টটাকে একটু বোঝার আছে। বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে, মানে আমি বলেছিলাম লিভিং অর্গানিজম যেগুলো আমাদের ইকোসিস্টেমে, সেগুলোই কিন্তু লিভিং মানে বায়োটিক। এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে হতে পারে, ইকোসিস্টেমের ক্ষেত্রেও হতে পারে। তো বায়োটিক যে কম্পোনেন্ট গুলো আছে আমাদের ইকোসিস্টেমে, তার মধ্যে মেজর প্রথম হচ্ছে প্রাইমারি প্রডিউসার, যেটা এতক্ষণ আমি বলছিলাম, বায়োটিক কম্পোনেন্টস অফ ইকো সিস্টেম যদি আমরা বলি, তাহলে প্রথম হচ্ছে আমাদের প্রাইমারি প্রডিউসার বা অটোট্রপস, সেলফ নারিশিং, মানে এরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এরা নিজের খাদ্য নিজে তৈরি করে, মোরললেস আমাদের প্ল্যান্ট প্রজাতি, মানে গাছপালা, আমাদের ন্যাচারাল প্ল্যান্ট যেগুলো, তারাই কিন্তু প্রাইমারি প্রডিউসার অটোট্রপস, যারা সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, নিজেদের খাদ্য এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করে। এটা হচ্ছে প্রাইমারি প্রডিউসার। তারপরে আমরা চলে আসবো কনজিউমার। কনজিউমারকে আমরা এর পরের ধাপে চলে যাব, কনজিউমার। এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর। কনজিউমারের মধ্যে যারাই কনজিউমার, তারা হেটারোট্রপস বা ফ্যাগোট্রপস। হ্যাঁ, তো কনজিউমারের মধ্যে আবার কি আছে, দুটো ভাগ আছে। কনজিউমারের মধ্যে দুটো ভাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার, একটা হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো কনজিউমারের মধ্যে প্রথমে একটা, ম্যাক্রো কনজিউমারের মধ্যে আবার মেজর একটা ভাগ আছে। একটা আছে ম্যাক্রো কনজিউমারের মধ্যে প্রথমটা হচ্ছে হার্বিভোর। হার্বিভোরাস কারা না, যারা মেনলি প্ল্যান্টের উপর, মানে আমার যারা প্রাইমারি প্রডিউসার, মানে প্ল্যান্ট যেটা বলছিলাম অটোট্রপস, যারা ওদের ওপরে খেয়ে বেঁচে থাকে, যারা মানে ওদেরকে খায়, তারাই হচ্ছে হার্বিভোর ম্যাক্রো কনজিউমারের মধ্যে। এর উদাহরণ কি, আমার হতে পারে ভেড়া, শিপ, খরগোশ, র্যাবিট, ছাগল যদি বলি, হ্যাঁ, গোট। এরা কিন্তু হার্বিভোর। সেকেন্ডারি কনজিউমার কারা, ম্যাক্রো কনজিউমারের মধ্যে, যারা প্রাইমারি কনজিউমারকে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তার মধ্যে কুকুর আছে,
সাপ আছে, নেকড়ে আছে। এরা কি করছে, দেখা গেল আমরা যদি নেকড়ে ধরি, সে কিন্তু দেখা যাবে যে র্যাবিটকে খেয়ে নেবে বা ভেড়াকে খেয়ে নেবে। ঠিক আছে, আমার র্যাট যেটা বলি প্রাইমারি কনজিউমারের মধ্যে র্যাট, স্নেক যেটা আমাদের সাপেরা মেনলি কি করে, যে ব্যাং ইঁদুর খেয়ে নেয়, ব্যাং খেয়ে নেয়, সেগুলো কিন্তু পড়ছে সেকেন্ডারি কনজিউমারের মধ্যে। 3 নম্বর আছে কার্নিভোরাস। কার্নিভোরাস কি করছে না, যারা প্রাইমারি প্রডিউসার কনজিউমারও খেতে পারবে আবার সেকেন্ডারি কনজিউমারও খেতে পারবে, তারাই কিন্তু কার্নিভোরাস। যেমন হচ্ছে টাইগার, লায়ন, এরা হচ্ছে কার্নিভোরাস, মানে এরা কামড়ে খায় আর কি, ছিঁড়ে খায়। এই যে যারা আমাদের এই কার্নিভোরাস, ওরা কিন্তু ছিঁড়ে খাবে। তো যখন যদি হরিণকে পায়, হরিণকে যদি যখন আমরা দেখি না, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল আছে, অ্যানিমেল প্ল্যানেট আছে, ডিসকভারি চ্যানেলগুলোতে যখন আমরা দেখি যে আমাদের ন্যাচারাল ইকোসিস্টেমে কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্টে এভাবেই কিন্তু আমাদের যে ফুড চেইন, যেটা আমি পরে পড়াবো, ফুড চেইনটা এইভাবেই মেনটেন হয়ে আসছে। এর উপর খাদক চেন সিস্টেম আছে একটা। হ্যাঁ, খাদক চেন সিস্টেমে এরা রিলেটেড পারস্পরিক ভাবে। মানে আমি যদি হরিণ ভাবি, হরিণ ঘাস হচ্ছে প্রাইমারি প্রডিউসার, বেসিক ব্যাপার, এ হচ্ছে প্রাইমারি, একে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, যে হচ্ছে কার্নিভোরাস। আর একটা ক্যাটাগরি আমাদের থেকে গেছে, যেটা হচ্ছে ওমনিভোর। ওমনিভোর কারা, যারা প্ল্যান্ট, মানে আমার ওই প্রাইমারি প্রডিউসার, যারা প্রাইমারি প্রডিউসার মানে গাছপালাও খাবে আবার অ্যানিমেলকেও খাবে। যেমন মানুষ, আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে শাক, কলমি শাক খাচ্ছি, শুশনি শাক খাচ্ছি, হ্যাঁ, আমরা বিভিন্ন শাকসবজি খাচ্ছি, তো প্ল্যান্ট কে খাচ্ছি, প্রাইমারি প্রডিউসারে খাচ্ছি। সাথে সাথে দেখা যাবে আমরা আবার কি খাচ্ছি না, খাসির মাংস খাচ্ছি, ছাগলের মাংস খাচ্ছি, মুরগি খাচ্ছি, চিকেন খাচ্ছি, মাটন খাচ্ছি। তো তো আমরা কি করছি, তো উদ্ভিদজাত গুলো খাচ্ছি, প্রাণীজাত গুলোও খাচ্ছি। তো মানে উদ্ভিদকেও, প্রাইমারি প্রডিউসারকেও খাচ্ছি, আবার দেখা যাবে সেকেন্ডারি কনজিউমার যারা হার্বিভোরাস যারা, ওদেরকেও খাচ্ছি। সেই জন্যই আমরা হচ্ছি ওমনিভোর। যে ম্যান, তাও দেখা গেল যে শুকর, ফিগ, ওরাও কিন্তু ওমনিভোরের মধ্যে পড়ে। তো এটাই গেল ম্যাক্রো কনজিউমারের উদাহরণ। আর একটা আছে মাইক্রো কনজিউমার। হ্যাঁ, বা মাইক্রো কনজিউমার, এটা পরীক্ষায় প্রায় আসে। মাইক্রো কনজিউমার ইজ অলসো নোন অ্যাজ স্যাপ্রোট্রপস বা ডিকম্পোজার। এটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়। হ্যাঁ, তো এর মধ্যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, মানে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, মাইক্রো কনজিউমার যেগুলোকে বলি, তার মধ্যে ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে, হ্যাঁ, যারা এনার্জি অ্যাকচুয়ালি শোষণ করে আর কি, যারা খাদ্যটা শুষে নেয়, ওটাকে আমরা মোটামুটি মাইক্রো কনজিউমার বলি। এবার আমরা আসবো আমরা ইকোলজি, প্রিন্সিপালস অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, তো লেভেল অফ অর্গানাইজেশন যেটা আমি বলবো, সেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন মিনস লেভেল অফ সিস্টেম, মানে লেভেল অফ ইকোসিস্টেম। তো এটা খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু সবাই একটু দেখে নিও। ইকোলজির যে প্রিন্সিপাল এন্ড অর্গানাইজেশন গুলো আছে, মোরলেস ইকোলজি তো আমরা একটা বলেছি, আগেই বলেছি, এটা কিন্তু স্টাডি অফ নেচার। ঠিক আছে, তাহলে ইকোসিস্টেমকে নিয়ে আমরা যেটা স্টাডি করছি, সেটাই মোরলেস ইকোলজি। তো ইকোলজি কি করছে, যে ইন্ডিভিজুয়ালকে নিচ্ছে, অর্গানিজমকে নিচ্ছে, পপুলেশনকে নিচ্ছে, কমিউনিটিকে নিচ্ছে, ইকোসিস্টেমকে নিচ্ছে, বায়োমকে নিচ্ছে, আর বায়োস্ফিয়ারকে নিচ্ছে। এই মিলেই তো আমাদের একটা ইকোলজিক্যাল অর্গানাইজেশন তৈরি হচ্ছে। তাহলে ইকোসিস্টেমে আমাদের 6টা লেভেল আছে। হ্যাঁ, তো প্রথম আমি লেভেলটা বলি, আমি এটা এঁকে নিই, এখানে আছে যদিও, এটা একটু বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে সবার। তো প্রথমে আমি একটা যে লেভেলটা আঁকবো, এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল। আমি একটা লিখবো আর এটা বুঝে বুঝে যাবো, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল মানে কি, ওয়ান, অনলি ওয়ান, সংখ্যায় একমাত্র। ধরো আমি একটা গাছ ধরলাম,
তাহলে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল হলো। এর পরে আসবো আমরা, এর পরের ধাপে আছে 6টা ধাপ আছে টোটাল আমাদের, হ্যাঁ, 6 লেভেলস অফ ইকোসিস্টেম, যেটাকে স্টাডি হিসেবে ইকোলজি হিসেবে দেখানো হচ্ছে, এইখানে যে এগুলো করা ছিল। তো ইন্ডিভিজুয়ালের উপরে হচ্ছে পপুলেশন। পপুলেশন মানে কি? পপুলেশন মানে হচ্ছে যে আমাদের সিঙ্গেল ধরো একটা প্ল্যান্ট ছিল, সেই সিঙ্গেল যে স্পিসিসটা এইটা 2 থেকে দ্বিগুণ মানে ইনটু 2 বা 3 গুণ বা 4 গুণ এইভাবে বাড়বে, তখন ওটা হবে পপুলেশন। ঠিক আছে, এবার পপুলেশন কি শুধুমাত্র বাড়বে সেটা নয়, পপুলেশন বাড়তেও পারে, মানে ইনক্রিজও হতে পারে পপুলেশন, আবার ডিক্রিজও হতে পারে। মানে সাপোজ আমি একটা ঘরে আছি, ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল আছি, আমার সাথে 3 জন লোক এলো, তাহলে কি সংখ্যা বাড়লো, আবার 3 জন লোক চলে গেল, তার সংখ্যা কমলো, এটাই হচ্ছে মেন পপুলেশন। তো তবে সেম স্পিসিস যদি মানে, তবে একটা জিনিস বলি, যেটা আমরা ইন্ডিভিজুয়াল ছিল এরা কিন্তু মোটামুটি সিঙ্গেল থাকছে এবং সেলফ সাফিসিয়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিভিজুয়াল থাকছে। আর যখন পপুলেশন হচ্ছে তখন সংখ্যা বাড়বে, হুম, আর 2 গুণ 3 গুণ হলেই মোটামুটি, যদি আমরা দেখি না, পপুলেশন ডেনসিটি হলে একটা গল্প আছে, পপুলেশন ডেনসিটি সবাই শুনে থাকবে, পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি কি না, যখন একটা এরিয়ায় সাপোজ এই ঘরটার মধ্যে আমি একা আছি, আমার সাথে যদি অফলাইনে আমি যখন পড়াই তখন আমার সামনে 50 জন স্টুডেন্ট থাকে, ঠিক আছে, তো সেই এরিয়া ইজ টু নাম্বার, এটাই কিন্তু পপুলেশন ডেনসিটি হয়। হ্যাঁ, তো সেটাইকেই সেই হিসেবে পপুলেশন, যখন আমরা জনগণনা করি, হ্যাঁ, জনগণনা যখন হয় তখন কিন্তু এই এরিয়া টু নাম্বার হিসেবে জনঘনত্ব হয়, হ্যাঁ, তো সেই হিসেবে পপুলেশন ডেনসিটি কিন্তু আমরা বের করি। তাহলে আমরা প্রথমে জানলাম ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের থেকে পপুলেশন, পপুলেশনের উপরে চলে যাব আমরা কমিউনিটি। কমিউনিটি অনেকগুলো পপুলেশন মিলে হবে কমিউনিটি, ঠিক আছে। কমিউনিটি কি হবে না, যেখানে ধরো মানুষও থাকবে, পশুও থাকবে, পাখিও থাকবে, গাছও থাকবে, সেখানে কিন্তু ডিফারেন্ট টাইপের পপুলেশনকে নিয়ে কিন্তু আমাদের কমিউনিটি তৈরি হবে, ঠিক আছে। তো তাহলে আমি যেটা বলছিলাম প্রথমে হলো আমার ইন্ডিভিজুয়াল লেভেলটা বলছিলাম, ইন্ডিভিজুয়াল, তারপরে হলো আমার পপুলেশন, তার উপরে হলো কমিউনিটি। কমিউনিটিতে কি হলো, ইন্ডিভিজুয়াল দেখা গেল একটা, শুধু আমি ধর একটা মাঠে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, শুধু একটা ফুটবল খেলতে একজন ফুটবলার আছে, ঠিক আছে, সেটা হবে ইন্ডিভিজুয়াল। পপুলেশন কখন হবে, তখন 11 জন প্লেয়ার মাঠে একসাথে খেলছে, তখন হলো ওটা পপুলেশন। আর কমিউনিটি হবে যখন দেখা যাবে যে 11 জন প্লেয়ার মাঠে খেলছে, প্লাস মাঠের পাশে 10টা কুকুর ঘুরছে, 25টা ছাগল চড়ছে, মাঠের খেলার মাঠটার আরো চারপাশে দেখা গেল 100টা বট গাছ আছে, পুরোটাকে নিয়ে হচ্ছে কমিউনিটি। আশা করি ক্লিয়ার হলো সবার। তো কমিউনিটির এবার মধ্যে আবার ভাগ আছে, হ্যাঁ, কমিউনিটি কমিউনিটি আবার 2 রকমের, একটা হচ্ছে মেজর স্পিসিস আর একটা হচ্ছে মাইনর স্পিসিস। মানে একটা কমিউনিটিতে মেজর স্পিসিস থাকে আর মাইনর স্পিসিস থাকে। তো মেজর স্পিসিস কি করবে না, ডমিনেন্ট করবে, হ্যাঁ, এবং বড় হবে, আর মাইনর স্পিসিস কিন্তু একটু ছোট হবে এবং সংখ্যায় অনেক কম থাকবে। তো এবার ডিফারেন্ট যে পপুলেশন সেটাকে নিয়ে তাহলে আমাদের তৈরি হলো কমিউনিটি,
এবার কমিউনিটি, তাহলে আমার ইন্ডিভিজুয়াল থেকে হলো পপুলেশন, পপুলেশনের থেকে হলো কমিউনিটি, কমিউনিটি বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কমিউনিটিকে নিয়ে হবে ইকোসিস্টেম। ঠিক আছে, লেভেলগুলো বোঝা গেল। এবার ইকোসিস্টেমের মধ্যে আবার দুটো লেভেল হতে পারে, যেটা বায়োটিক আর বলেছিলাম, আর অ্যাবায়োটিক। এখানেও তাই আছে, প্রথম ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম। ইকোসিস্টেমের ওপরে যে আরো দুটো লেভেল আছে সেটা হচ্ছে বায়োম, আর তার উপরে তো বলেছি সবসময় বায়োস্ফিয়ার। তাহলে 6 লেভেল সবার বোঝা হলো। 6 লেভেলটা আরেকবার আমি রিপিট করে দিই সবার সুবিধার্থে, যারা এখনো জয়েন করছো কয়েকজনকে দেখছি। তো আরেকটু বলে নি, আরেকটা জিনিস হচ্ছে সবার পড়ানোর মাঝে কোনো জিনিস যদি ডাউট থাকে, তোমরা লাইভ ক্লাস যখন দেখছো তোমরা চ্যাটে একবার লিখে দিও, তাহলে আমি ক্লাস শেষে একবার দেখে নিতে পারবো, ওটাকে আবার রিপিটেডলি পড়ে দিতে পারবো। আদারওয়াইজ এই ক্লাসের ডাউট যদি নেক্সট আমার ক্লাসে কোনো ডাউট থাকে বা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা করবে, তাহলে ওটা আমি যেটুকু যদি জানি তো সাথে সাথে আমি বলে দেবো, যদি আমারও আননোন থাকতে পারে তাহলে সেটা আমি জেনে পরের দিন বলে দেবো। তো এটুকু বলার, যেটা লেভেল অফ যদি আমি ইকোসিস্টেম বলি বা লেভেল অফ অর্গানাইজেশন বলি, প্রথমে আমার দাঁড়ায় যেটা বললাম 6 লেভেল আছে, 6টা লেভেল। 6টা লেভেলে প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের ওপরে হচ্ছে পপুলেশন, পপুলেশনের ওপরে হচ্ছে কমিউনিটি, কমিউনিটির ওপরে কি বললাম ইকোসিস্টেম, ইকোসিস্টেমের উপরে কি বললাম বায়োম, বায়োম কি আমি আসছি, বায়োমের উপরে থাকলো বায়োস্ফিয়ার। তোমরা নোটসে দেখবে এখানে হয়তো কিছুটা আবছা আছে, নোটসে এইভাবে আছে স্পেসিফিকেশন। তো এবার আসবো প্রত্যেকটা একটু ব্রিফলি আলোচনা করে নেবো। তো ইন্ডিভিজুয়াল যেটা বলছিলাম এতক্ষণ, সিমিলার ইন্ডিভিজুয়ালস কেপেবল অফ এক্সচেঞ্জিং জিনস অফ ইন্টারব্রিডিং, হোমোসেপিয়ান্স। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল উদাহরণ হোমোসেপিয়ান্স। পপুলেশন আমি এটা ব্রিফলি বলেছি, পপুলেশনও একই লেখা আছে, পপুলেশন, কমিউনিটি, ইন্টারব্রিডিং অর্গানিজমস। হ্যাঁ, তারপরে গেল কমিউনিটি, মেজর কমিউনিটি যেক্ষুনি বলছিলাম, মাইনর কমিউনিটিজ। মেজর কমিউনিটিজ একটা ডিপেন্ড অনলি অন সানস এনার্জি, সূর্যের আলো ছাড়া মেজর কমিউনিটি কিন্তু আর কারোর উপর ডিপেন্ড করে না। উদাহরণ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল যে ফরেস্ট গুলো তারা কিন্তু সূর্যের আলো ছাড়া আর কারোর উপরেও ডিপেন্ডেন্ট নয়। মাইনর কমিউনিটির মধ্যে দেখা যাবে এই যে বিভিন্ন ছত্রাক হয় না, দেখবে কাউডাঙে, মানে মানে গোবর যেটা হয়, গোবরে অনেক রকম ছত্রাক হয়, এটা লাইকেন হয় না, লাইকেন। এটা একটা জিনিস জানার আছে যে লাইকেন, লাইকেন দেখবে আমরা বিভিন্ন যে গোবর হয়, হ্যাঁ, তো লাইকেনকে আমরা ভুঁই ফোড় বলি, বাংলায় ভুঁই ফোড়ও বলে থাকি। তো লাইকেন আর ফাঙ্গি, ফাঙ্গি এটা যদি বাংলা ডিকশনারি আমরা খুঁজি, লাইকেন আর ফাঙ্গি দুটোই দেখবো সেম, দুটোই মানে ছত্রাক লেখা আছে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে, অনেক সময় দেয় পরীক্ষায় আমি দেখেছি। লাইকেন আর ফাঙ্গির মেজর ডিফারেন্স হচ্ছে লাইকেন কিন্তু কালারফুল, লাইকেন হচ্ছে কালারফুল, কিন্তু ফাঙ্গি হচ্ছে কালারলেস। ব্যারেল, ব্যারেল ল্যান্ডে মানে ফাঁকা জায়গাতেও কিন্তু লাইকেন হতে পারে, ব্যারেল ল্যান্ডে মানে ফাঁকা জায়গা, যেগুলো ফাঁকা জায়গায় কিন্তু লাইকেন হতে পারে। আর ফাঙ্গি কিন্তু সবসময় কারো না কারোর উপর ডিপেন্ডেন্স হবে, গাছের উপরে হয়, হ্যাঁ, কারণ এ কিন্তু সারাউন্ডিং এর উপর, নেবারের উপর ডিপেন্ড করবেই, কিন্তু লাইকেন অনেক সময় না ডিপেন্ড করে নিজেও ব্যারেল ল্যান্ডে হতে পারে। এইবারই আসি বায়োমে।
অনেকগুলো ইকোসিস্টেম মার্চ হয়ে বায়োম তৈরি হয়েছে, মেজর কথা। তাহলে আমি যে লেভেল অফ বলছিলাম, লেভেল অফ ইকোসিস্টেম বা অর্গানাইজেশনের যদি বলি, তাহলে আমাদের যখন ছিল ইন্ডিভিজুয়াল ছিল, প্রথমে ইন্ডিভিজুয়াল ছিল, ইন্ডিভিজুয়াল প্লাস ইন্ডিভিজুয়াল প্লাস ইন্ডিভিজুয়াল, অনেকগুলো ইন্ডিভিজুয়াল নিলে কি হচ্ছিল, পপুলেশন হচ্ছিল, তাই তো? পপুলেশন ইকোসিস্টেম প্লাস ইকোসিস্টেম, যদি অনেকগুলো ইকোসিস্টেমকে নিয়ে ততোধিক, দুই বা ততোধিক ইকোসিস্টেমকে নিয়ে কিন্তু বায়োম তৈরি হয়। এটাই হচ্ছে মেজর ব্যাপার। পুরো পৃথিবীতে আমরা মোটামুটি 7-8টা বায়োম আছে। হ্যাঁ, এবার বায়োমের দুটো মেজর জিনিস আছে। বায়োম, তাহলে কি বললাম, যে অনেকগুলো ইকোসিস্টেম মার্চ হয়ে বায়োম তৈরি হয়। বায়োম আমরা কোন ভাবে, যে 7-8টা মানে বললাম আমি, টোটাল অল ওভার ওয়ার্ল্ডে আমরা করেছি ভাগ, কিসের ভিত্তিতে করেছি? দুটো জিনিসের উপর, একটা হচ্ছে বৃষ্টিপাত, আর একটা হচ্ছে উষ্ণতা, মানে টেম্পারেচার একটা, আর প্রেসিপিটেশন আর রেনফল। এই দুটোকে আমরা মেন প্যারামিটার বানিয়েছি, সেই প্যারামিটারের উপরে বায়োমকে ভাগ করেছি 7-8টা ভাগে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা আসবো ইকোসিস্টেমের কিছু ক্লাসিফিকেশন আছে। আমি ইকোলজি প্রিন্সিপাল গুলোতে আসছি, তার আগে ইকোসিস্টেমের কিছু ক্লাসিফিকেশন আছে, আমি একটু বলে নিই। ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম, ইকো সিস্টেমের ক্লাসিফিকেশন মেজর আমরা দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হবে ন্যাচারাল ইকোসিস্টেম, ন্যাচারাল ইকোসিস্টেম, আর একটা হবে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। এবার ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে আমরা কি কি আনবো? ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে আনবো আমরা দুটো, একটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। আমি প্রথমে বলেছিলাম অ্যাকোয়াটিক ইকোসিস্টেম জিনিসটা এক্সাম্পল দেওয়ার সময়। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মেজর কম্পোনেন্ট কি? জল থাকতে হবে। ঠিক আছে, আর একটা আছে টেরেস্টেরিয়াল ইকোসিস্টেম, টেরেস্টেরিয়াল ইকোসিস্টেম যেখানে মেজর জিনিস কি, মেজর কম্পোনেন্ট মাটি। ঠিক আছে, এবার আসি অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম, ওকে আবার আমি তিনটে ভাগে ভাগবো। একটা ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এক্সাম্পল দেওয়ার সময় বলেছিলাম ব্র্যাকিস ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মেরিন ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। সেরকম টেরেস্ট্রিয়াল যেটা, তাকেও আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি। একটা আমি করতে পারি মাউন্টেন ইকোসিস্টেম, মাউন্টেন ইকোসিস্টেম টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে। আর এটা কি করতে পারি? ফরেস্ট ইকোসিস্টেম। আর এটা করতে পারি কি, ফরেস্ট মানে হচ্ছে বন জঙ্গল, জঙ্গল মহল বলে যেমন ঝাড়গ্রামকে, এটা কিন্তু ফরেস্ট ইকোসিস্টেম। আর এটা আছে ডেজার্ট ইকোসিস্টেম, মরুভূমি, থর মরুভূমি।
আর এটা আছে দেখা গেল আমাদের এইরকমই মোটামুটি আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমকে ভাগ করতে পারি। ঠিক আছে, আর আর্টিফিশিয়াল এর মধ্যে আমি আসি। আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের এক্সাম্পল কি হবে? কেউ বলতে পারবে আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের এক্সাম্পল কি হবে? আমরা দেখব বিভিন্ন টাউনে ফ্ল্যাট বাড়ি তৈরি করছে এখন। আমি ঝাড়গ্রাম টাউনে যাও তোমরা, নতুন ভাবে দেখবে বিভিন্ন শুধু ঝাড়গ্রাম না, কলকাতা তো আমাদের মেজর সিটি আছেই, নিয়ারেস্ট যদি আমরা ভাবি ঝাড়গ্রামে, ঝাড়গ্রাম বিভিন্ন জঙ্গল কেটে, হ্যাঁ, পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের একটা পার্ট, যে আমরা উন্নয়ন যেটাকে আমরা বলি না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবসময়, তোমরা যদি নিউজ পোর্টালে দেখতে থাকো দেখবে উন্নয়ন বলে একটা কথা আছে, ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা এনভায়রনমেন্টের ক্ষতি করছি। মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট কিন্তু খুবই কোরিলেটেড। এই জন্যই যেহেতু আমরা সিভিল সার্ভিস দিয়ে গভর্নমেন্টের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো ওইগুলোই মেনলি কাজবাজ করি, সেই জন্য আমাদের এনভায়রনমেন্টকে বজায় রেখে যাতে আমরা কাজবাজ করি, এই জন্য এনভায়রনমেন্ট পোর্শনটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ঢোকানো হয়েছে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। তো ওই ফ্ল্যাট বাড়ি যেটা বলছিলাম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে সিটি, টাউন, মাল্টি স্টোরেড বিল্ডিং, এইগুলো কিন্তু মাল্টি স্টোরেড বিল্ডিং কিন্তু ফ্ল্যাট যদি আমি নিউ টাউনে দেখা যাবে কিন্তু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তৈরি হয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু মেজর ব্যাপার। এবার আসি ইকোসিস্টেম কি কি দেয় আমাদের। ইকোসিস্টেম যেটা আমরা এতক্ষণ নিয়ে আলোচনা করছিলাম, ইকোসিস্টেম কি কি দেবে আমাদের, ঠিক আছে? তিনটে 3F মেজর হচ্ছে 3F। একটা হচ্ছে ফুড, দুই হচ্ছে ফুয়েল, তিন হচ্ছে ফাইবার। এই তিনটে মেজর এফ। এর সাথে কি দেয় আমরা? ইকোসিস্টেম আমাদের শেল্টার দেয়। মানুষ যখন এক সময় বনে থাকতো তখন মানুষ শেল্টার নিত ইকোসিস্টেমে। বিল্ডিং মেটেরিয়াল আমাদের দিচ্ছে ইকোসিস্টেম, মানে ডিকম্পোজিশন করছে, পিউরিফিকেশন করছে। হ্যাঁ, আর আমাদের যে ন্যাচারাল ক্যালামিটি গুলো হয় না, ন্যাচারাল ক্যালামিটিস হয়, যেমন হলো ফ্লাড হতে পারে, ড্রট হতে পারে, খরা, হ্যাঁ, আর্থকোয়েক হতে পারে, ভূমিকম্প। ইকোসিস্টেমের সাথে যদি আমরা তাল মিলিয়ে থাকি, ইকোসিস্টেমটা যদি আমরা ঠিক রাখি, তাহলে কিন্তু এই ন্যাচারাল ক্যালামিটিস গুলো, ন্যাচারাল এফেক্ট গুলো আমরা কিন্তু মডারেট করে নিতে পারবো। ঠিক আছে, এবার আমরা ওই ইকোলজির কটা প্রিন্সিপাল আছে সেগুলো একবার জাস্ট দেখে নেব। প্রথমে আছে অ্যাডাপ্টেশন। প্রথম প্রিন্সিপাল অ্যাডাপ্টেশন। এগুলো একটু থিওরিটিক্যাল জিনিস আছে, সব একটু পড়ে নেবে। অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার অর স্ট্রাকচার of an organism that allow to survive in particular environment. অ্যাডাপ্টেশন মানে হয় যে আমরা একটা নতুন, আমি জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি ভাবি, আমরা কেউ বাড়িতে থাকছি, হ্যাঁ, আমাদের দেখা গেল আমরা কেউ কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিতে রাইস বেলগড়িয়ে গিয়ে থাকলাম, তাহলে কি হলো, আমরা ঘরে একটা রকম ভাবে ছিলাম, সেটা পরবর্তীকালে অন্য একটা যখন পরিবেশ আমরা যাচ্ছি, সেখানে দেখা যাবে আমি ঘরে হয়তো দেখা গেল যে ঘুম থেকে উঠতাম 8টার সময়, সেখানে হয়তো আমি পড়ার তাগিদে হয়তো আগে উঠছি, তাহলে সেই এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। সে এখানে হয়তো মায়ের হাতে রান্না খেতাম বাড়িতে, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে কেউ আমাদের হোম ডেলিভারি নিতে হচ্ছে। এই যে চেঞ্জ, এটাকে এই একটা জায়গা থেকে আরেকটা জায়গা মানিয়ে নেওয়া, সেই জায়গাটা কিন্তু অ্যাডাপ্টেশন। তারপরে আছে এক্সাম্পল অফ অ্যাডাপ্টেশন। একটা এক্সাম্পল আছে, আমি জাস্ট বাংলায় বলে দিলাম একটা। সেকেন্ড হচ্ছে ভ্যারিয়েশন। Variation are induced changes in genetic makeup and addition or deletion of certain genes. বিভিন্ন জিনের যে অ্যাডিশন ডিলিশন গুলো হয়, এগুলো মোটামুটি একটু দেখে নিও, এগুলো খুব একটা আসে না পরীক্ষায়, জাস্ট থিওরিটিক্যাল পার্ট হিসেবে দিয়েছি। অ্যাডাপ্টেশন, রেডিয়েশনও তাই। এটা একটা উদাহরণ আছে যে অ্যাডাপটেটিভ রেডিয়েশনের একটা এক্সাম্পল আমরা এখানে দেওয়া আছে, হ্যাঁ, থিওরিটিক্যাল পার্টে দেখে নিও।
স্পেসিয়েশনও তাই। স্পেসিয়েশন যেটা একটা প্রসেস, এটা নিউ স্পিসিস। স্পেসিয়েশন এমন একটা জিনিস, স্পেসিয়েশন একটা এমন একটা টার্ম, স্পেসিয়েশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ নিউ স্পিসিস আর ফর্ম, মানে নতুন স্পিসিস তৈরি হয়। আর জিওগ্রাফিক্যাল আইসোলেশন যেটা আছে, এটা জিওগ্রাফিক্যাল আইসোলেশন ইজ দ্য মেজর ফ্যাক্টর, ইট ইজ দ্য মেজর ফ্যাক্টর ফর স্পেসিফিকেশন। জিওগ্রাফিক আইসোলেশন মানে বৈচিত্র্যগত ভাবে বিচ্ছিন্নতা, ওটাই কিন্তু মেজর ফ্যাক্টর। এটা একটা উদাহরণ হিসেবে আমার দেওয়া আছে পপুলেশনের। আচ্ছা, তারপরে আছে মিউটেশন। মিউটেশন তো আমরা শুনেছি আগে। মিউটেট মানে অনেক সময় আমরা বলি না যে আমরা যখন কোভিড চলছিল সেই সময় আমরা দেখেছিলাম যে কোভিড যে ভাইরাসটা, সে ভাইরাসটা বিভিন্নভাবে মিউটেট করছিল। মানে আমরা একটা ভ্যাকসিন নিচ্ছি, নতুন ভ্যারিয়েন্ট এসে মিউটেশন করে ওরা একটা আপডেট করে নিচ্ছে, যেটা কিন্তু ওই ভ্যাকসিনটা হয়তো কাজ করছে না, তারপরে আবার কোভিড আক্রান্ত হচ্ছিলাম, যদিও আমরা ওই কঠিন সময় থেকে বেরিয়ে এসেছি সবাই। তো এটা একটা মিউটেশন যেটা কি করছে না, নতুন জিন অ্যারাইজ করে। মিউটেশন জিনিসটা নতুন জিন অ্যারাইজ করে। নিউ জিনস উইল হ্যাভ টু বি অ্যারেঞ্জড থ্রু মিউটেশন। মিউটেশনের এই প্রসেস, মিওসিস আর ফার্টিলাইজেশন, এই দুটো কিন্তু মেজর যেটা নিউ কম্বিনেশন জিন তৈরি করে। দুটো প্রক্রিয়ার মাধ্যমে নতুন কম্বিনেশনের জিন তৈরি হয়, একটা হচ্ছে মিওসিস আর দ্বিতীয় হচ্ছে ফার্টিলাইজেশন। ঠিক আছে, এইটা রিকম্বিনেশনের প্রসেসে কিন্তু নতুন জিনিস তৈরি হয়। আর এটা হয় ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন একটা ইভলিউশনারি ফোর্স, যেটা বিভিন্ন ভেরিয়েশন জিনের মধ্যে বেটার অ্যাডাপ্টেশন হতে এনভায়রনমেন্ট কোনটা বেটার এনভায়রনমেন্টের সাথে বেটারলি অ্যাডাপ্ট করতে পারবে, সেটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ঠিক হয়। আর এটা ইভলিউশন চেঞ্জ হুইচ গিভস টু নিউ স্পিসিস, যেটা আমাদের যেটা চেঞ্জ হয় এবং নতুন স্পিসিস তৈরি হয়। তো ইভালুয়েশন যে জিনিসটা, এটা প্রপোজ করেছিলেন, এটা মনে রাখবে সবাই, চার্লস ডারউইন। আমরা সবাই নাম শুনেছি চার্লস ডারউইন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সবাই শুনেছি আমরা নাম। যোগ্যতমের উদ্বর্তন, তো নিউ ডারউইনিজম বলি ওটাকে আমরা, ওই থিওরিটাকে, এগুলো একটু দেখে নিও সবাই। এরপর আসি এক্সটিনশন। এক্সটিনশন এই যে বিভিন্ন আমাদের মানব জাতির যে এক্সটিনশন হয়েছে, মানে অ্যাট প্রেজেন্ট যদি আমরা মানি, অ্যাট প্রেজেন্ট 6th মাস এক্সটিনশন চলছে, অ্যানথ্রোপোজেনিক এক্সটিনশন, যেটা আমাদের হিউম্যানের মাঝে আমরা প্রথমে আমরা শুনেছি না, যে প্রথমে আমরা এরকম ছিলাম, বন মানুষ, শিম্পাঞ্জি, সেই থেকে থেকে আস্তে আস্তে কিন্তু মানুষের যে ইভালুয়েশন আর কি, সেই প্রসেসটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে রাখা আছে, তোমরা পিডিএফ নোটে দেখে নিতে পারবে। এবারই আসা যাক একটা নতুন টার্মে, সেটা হচ্ছে ইকোটোন। ইকোটোন সবাই এই টার্মটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইকোটোন পার্টটা। এই পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে ইকোটোন, আমি স্টার মার্ক করে রাখলাম, সবাই এটা একটু দেখো। এটা ব্রিফলি আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইকোটোন ইজ এ জোন অফ বা জাংশন অফ টু বায়োমস ডাইভার্স ইকোসিস্টেম। বায়োম কি বলেছিলাম, দুটো বা ততোধিক ইকোসিস্টেম যেখানে মার্চ হবে তাকেই আমরা বায়োম বলবো। ঠিক আছে, তাহলে আমরা ইকোটোন, আমি একটা ছবি, এই ছবিটা এঁকে নাও তোমরা, নোটস এর মধ্যে নেই। ইকোটোন, হ্যাঁ ইকোটোন, কোন জিনিসটাকে ইকোটোন আমরা বলছি লিখে নাও। এটা আমি এ পাশে এই জায়গাটায় হলো ল্যান্ড। হ্যাঁ, ল্যান্ডটা কোন ইকোসিস্টেমের মধ্যে, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম ল্যান্ড। আর অপোজিট দিকে দেখলাম একটা লেক আছে, লেক। ঠিক আছে, এটা হলো কি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এই মিডল যে জায়গাটা থাকছে
মানে জোন হোয়ার টু ডিফারেন্ট ইকোসিস্টেম মেড। তাহলে আমার এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম মানে লেক আর ল্যান্ড এর যে মিডল পোর্শনটা, এই জায়গাটার নাম হচ্ছে ইকোটোন। ইকোটোন। তাহলে ইকোটোন কি? ইকোটোন ইজ এ জোন হোয়ার টু ডিফারেন্ট ইকোসিস্টেম মেট। মানে জোন, এটাকে আমরা বলি জোন অফ, লিখে রাখো সবাই, এটা হচ্ছে জোন অফ টেনশনও বলি আমরা এটাকে, জোন অফ টেনশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিলিত পয়েন্ট, যেটা দুটো ইকোসিস্টেমের মিলিত পয়েন্ট, যেটা একটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম টেরেস্টেরিয়াল একটা, লেক একটা, একটা হচ্ছে টেরেস্টেরিয়াল ইকোসিস্টেম ল্যান্ড, একটা লেক হচ্ছে আমার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, দুটোর যে মিলিত পয়েন্ট, সেই মিলিত পয়েন্ট হচ্ছে ইকোটোন। বোঝা গেল? যেটা দুটো ইকোসিস্টেম যেখানে মিলিত হচ্ছে সেই মিলিত পয়েন্টটাই হচ্ছে ইকোটোন। হ্যাঁ, এটাকে আমরা বলি জোন অফ টেনশন। জোন অফ টেনশন, দুটো আলাদা ইকোসিস্টেম যখন পারস্পরিক ভাবে মিলিত হবে সেই দুটোর মিলিত পয়েন্টটাকে বলবো আমরা ইকোটোন। এটাকে বলি জোন অফ টেনশন। আচ্ছা, এক্ষেত্রে সবাই এটা একটা কোশ্চেন তোমাদের হতে পারে যে স্যার শুধুমাত্র ল্যান্ড আর মানে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আর অ্যাকোয়াটিক দুটো আলাদা আলাদা ইকোসিস্টেম হলেই কি এটা সম্ভব? না, তিনটে হতে পারে। ল্যান্ড, ল্যান্ড মিডল পোর্শনে ইকোটোন হতে পারে। ওয়াটার, ওয়াটার আমি এক্সাম্পল দিচ্ছি প্রত্যেকটা, এর মাঝেও ইকোটোন হতে পারে। ল্যান্ড ওয়াটার এর মাঝে হতে পারে। প্রথমে আসি ল্যান্ড আর ল্যান্ড। ঠিক আছে, একটা ল্যান্ড আছে ধরো ফরেস্ট, আর একটা আছে ডেজার্ট, দুটো আলাদা আলাদা ইকোসিস্টেম। ফরেস্ট ইকোসিস্টেম দুটোই কি? দুটোই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, তাই তো? দুটোই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। তাহলে দুটো যদি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম হয়, এদের যে মিলিত পয়েন্ট এই জায়গাটা হচ্ছে আমার ইকোটোন। এটাও আবার দেখা গেল ওয়াটার, ওয়াটার বলেছি, সবচেয়ে ভালো হচ্ছে ওয়াটার, ওয়াটার বোঝার। ওয়াটার মানে দুটোই আমার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, দুটো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ইকোটোন যে পয়েন্টটা সেটা বোঝার সহজ হচ্ছে মোহনা। মোহনা, মোহনা কি? যেখানে নদী সমুদ্রে মেশে। তাহলে কি নদী মানে মিষ্টি জল, সমুদ্র কি নোনা জল। তাহলে এই যে দুটো নদী, এদিকে যদি আমি ভাবি, এদিকে হচ্ছে রিভার, এদিকে হচ্ছে ওসান, এইখানে হচ্ছে মোহনা। এই মোহনাটা হচ্ছে ইকোটোন, মোহনা যে পয়েন্টটা। বোঝা গেল? নদী যেখানে সমুদ্রে মিশছে, ঠিক আছে, সেটা কিন্তু মোহনা। তো এখানে আমরা এস্টুয়ারি হতে পারে, মোহনা এস্টুয়ারি, অক্সবো লেক আমরা পড়েছি ভূগোলে, সব কিন্তু ইকোটোন। ল্যান্ড ওয়াটার তো বললাম। তো ইকোটোনের মেজর জিনিসটা কি না, এখানে ইকোটোন আমরা বললাম যে এখানে প্রচুর পরিমাণে টেনশন থাকে, জোন অফ টেনশন। এখানে প্রচুর ফ্লোরা অ্যান্ড ফোনা, এখানে ফ্লোরা অ্যান্ড ফোনা দুটো প্রচুর পাওয়া যায়। যেমন একটা মেজর আমরা শুনেছি ম্যানগ্রোভ, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে দেখবো আমরা প্রচুর প্রাণী পাওয়া যায়। আমরা যখন সুন্দরবন বলতে যাই, অনেক সময় গাছ চমচম করে ভয়, কেন করে? বিভিন্ন রকমের প্রাণী আছে, অনেক বিষাক্ত প্রাণী আছে। হ্যাঁ, ম্যানগ্রোভ প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট থাকা যায়। তো এটা এই যে আমরা ইকোটোন যে জায়গাটা, ইকোটোন যে জায়গাটা, এটার মাটি যদি ধরি, মাটি কিন্তু খুব উর্বর হবে। ঠিক আছে, মাটি উর্বর হবে, জলের কোয়ালিটি খুব বেশি হবে, ভালো হবে। জলের যদি কোয়ালিটি বলি, জলের কোয়ালিটি খুব ভালো হবে। ফনা মানে ফ্লোরা মানে প্রচুর প্রাণী এবং উদ্ভিদ থাকবে, প্রচুর পরিমাণে প্রাণী ও উদ্ভিদ থাকবে।
এই জিনিসটাকে আমরা বলি, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এজ এফেক্ট। এজ এফেক্ট হচ্ছে এটাই, প্রচুর প্রাণী থাকা। এখন যদি সামটাইমস দ্য নাম্বার অফ স্পিসিস এন্ড দ্য পপুলেশন ডেন্সিটি অফ দ্য সাম স্পিসিস ইন ইকোটোন মাছ গ্রেটার দ্যান দ্য আইদার কমিউনিটি, ইট ইজ কল এজ এফেক্ট। মানে নর্মাল কমিউনিটি, আমি যখন বললাম যে মোহনাতে, ঠিক আছে, নদীতে মাছ, সমুদ্রের মাছ দেখা যাবে, মোহনায় সবচেয়ে কিন্তু মাছ সমেত যে অন্যান্য সব প্রাণী কিন্তু মোহনাতেই সবচেয়ে বেশি। এটাই হচ্ছে এজ এফেক্ট, এটাকেই আমরা বলি এজ এফেক্ট। আর ইকোটোনে যে স্পিসিস গুলো পাওয়া যায় সেগুলোকে বলি আমরা এজ স্পিসিস। ইকোটোন জায়গাটা জোনে, মানে জোন ইকোটোনকে আমরা কি বললাম, জোন অফ টেনশন। জোন অফ টেনশনে যেসব প্রাণী, উদ্ভিদ মানে স্পিসিস যদি পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো এজ স্পিসিস। ঠিক আছে, আমি ধরো জাস্ট একটা এক্সাম্পল দিই। যখন বলছিলাম ধরো দুটো ল্যান্ড, ঠিক আছে, একটা হতে পারে ফরেস্ট আর একটা হতে পারে ডেজার্ট, তাহলে মাঝেরটা কি ইকোটোন। তো যদি আমি পাখির সংখ্যা ভাবি, পাখির সংখ্যা ইকোটোনেই বেশি হবে, ফরেস্টের থেকেও বেশি হবে, ডিজার্টের থেকেও বেশি হবে ইকোটোনে। এইখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি লিখেওছি ওটা ওই জন্য। তাহলে পাখিটা এক্ষেত্রে হবে আমরা এজ স্পিসিস। ঠিক আছে, বার্ডস আর গ্রেটার ইকোটোন বিটুইন দ্য ফরেস্ট এন্ড ডেজার্ট, সেই জন্য পাখি এক্ষেত্রে এজ স্পিসিস হয়ে গেল। এটাই কিন্তু মেজর ছিল। তাহলে এজ এফেক্ট মানে এই যে ভালো জায়গাটা, যে জোন অফ টেনশন, ভালো হওয়ার নামই, ভালো মাটি আছে, ভালো জল আছে, তাই এখানে গেলে সবকিছু গ্রোথও বেশি হবে। তো ম্যানগ্রোভ যেখানে বলছিলাম, সুন্দরবন আমাদের আছেন, তো সেখানে কি আছে, বিদ্যাধরী নদী আছে, হ্যাঁ, মাতলা নদী আছে সুন্দরবনে, মাতলা, বিদ্যাধরী, এই নদীগুলো কি বঙ্গোপসাগরে পড়ছে, সেখানে সুন্দরবন আছে। ঠিক আছে, তো সেখানে যে কমিউনিটি কন্টিনিউ বাড়ছে। আর একটা মেজর জিনিস হচ্ছে এই ইকোটোন জোনটা, এতে অর্গানিজমটা কন্টিনিউ বাড়তে থাকে। মেজর যে স্পিসিস গুলো কন্টিনিউ ইনক্রিজ হতে থাকে, প্লাস হতে থাকে, মেজর যে আমাদের স্পিসিস গুলো থাকে। আর একটা ছোট্ট টার্ম থেকে গেল ইকো লাইন। যে ইকো লাইন হচ্ছে যে জোনে গ্রাজুয়াল কন্টিনিউয়াস চেঞ্জেস ফ্রম ওয়ান ইকোসিস্টেম টু অ্যানাদার ওয়ান টু সার্ভ বাউন্ডারি বিটুইন দ্য টু ইন টার্মস অফ স্পিসিস কম্পোজিশন, একটা বাউন্ডারি থাকে, তাকে আমরা ইকো লাইন বলি। এটাই যে জিনিসটা তখন বলছিলাম, এটা একটা ছবি আকারে দিয়েছি আমি, এদিকে বলছিলাম ল্যান্ড ইকোসিস্টেম, এটা তখন বোঝালাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। ল্যান্ড ইকোসিস্টেম এদিকে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এদিকে। ল্যান্ড ইকোসিস্টেম যদি আমি ইকোসিস্টেম 1 ধরি, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম 2 ধরি, এই মিডল জায়গাটা হচ্ছে ইকোটোন। আজকের লাস্ট টপিক, ইকোলজিক্যাল নিস। ইকোলজিক্যাল নিস জিনিসটা কি, আমরা যখন একটা ছেলে আইএস এর টপার হয়, একটা ছেলে ডব্লিউবিসিএস এর টপার হয়, একটা ছেলে সাধারণ ক্লার্কশিপে হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন সে কোয়ালিফাই করে, বা আমাদের যদি মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক বছর হয়, সেখানে কেউ না কেউ ফার্স্ট হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেউ না কেউ ফার্স্ট হয়। সে কিভাবে ফার্স্ট হয়, তার নিজস্ব কিছু একটা ইউনিক কোয়ালিটিতে ফার্স্ট হয়। নিজস্ব মেধার সাথে সাথে নিশ্চয়ই তার কিছু ইউনিকনেস থাকে। আমরা বলি তো সবকিছু একটা ইউনিকনেস আছে, আমারও ইউনিকনেস আছে, তোমরা যারা আজকে শুনছো তোমাদের ইউনিকনেস আছে। প্রত্যেকটা আমাদের সারা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর, মানুষ থেকে প্রত্যেকটা প্রাণীর, কুকুরের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইউনিকনেস আছে। তো এই ইউনিকনেসটাই হচ্ছে ইকোলজিক্যাল নিস। ইকোলজিক্যাল নিস, এটাকে নিচে বলবে না কেউ পড়তে, নিচে মনে হয় কিন্তু এটা নিচে নয়, উচ্চারণ কিন্তু নিস, NICHES, নিস।
ইকোলজিক্যাল নিচ রেফার্স টু দা ইউনিক ফাংশন রোল, যেটা বললাম ইউনিকনেস, মেজর হচ্ছে ইটস এ ইউনিকনেস ইন ইটস হ্যাবিটেড ওর হ্যাবিটেড বা ইকোসিস্টেমের মধ্যে যে ইউনিক জিনিসটা ওটাই হচ্ছে ইকোলজিক্যাল নিচ। তো ইকোলজিক্যাল নিচ কেউ কিন্তু বলো না, এটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। তো ডিফারেন্স বিটুইন লাস্ট পয়েন্ট, ডিফারেন্স বিটুইন নিচ অ্যান্ড হ্যাবিটেট। নিচ তো বলেই দিলাম, নিচ হচ্ছে ইউনিকনেস অলওয়েজ, আর হ্যাবিটেট তো আগেই বলেছি যে অর্গানিজম যে জায়গায় থাকে, প্লেস অফ লিভিং, যেটাই হচ্ছে তো ওদের হ্যাবিটেট। এ নিচ ইজ ইউনিক ফর এ স্পিসিস হোয়াইল মেনি স্পিসিস শেয়ার এ হ্যাবিটেট। হ্যাবিটেট কিন্তু ইউনিকনেস নেই হ্যাবিটেটে। হ্যাবিটেটে মানে বিভিন্ন স্পিসিস কিন্তু একই হ্যাবিটেট হতে পারে, কিন্তু একই নিচে একটাই স্পিসিস হবে, এটাই হচ্ছে মেজর ডিফারেন্স। তো যাই আবার নিচের কয়েকটা আমাদের ভাগ আছে, যেটা বলেই আমি শেষ করবো আজকের ক্লাস। নিচ যেটা বললাম, এর কিছু ডিভিশন আছে, ঠিক আছে। একটা হচ্ছে হ্যাবিটেটের উপর বেস করে আমরা যেটা হ্যাবিটেট ডিফারেন্স করলাম, তো হ্যাবিটেটের উপর বেস করে নিচ হতে পারে হ্যাবিটেট নিচেস। দ্বিতীয় হতে পারে বিভিন্ন ফুড ক্যাটাগরি, আমরা কেউ ভেজিটেরিয়ান মানুষের মধ্যে কেমন যদি ফুড নিচেস, কেউ ভেজিটেরিয়ান আমরা, কেউ দেখা যায় যে চিকেন খায়, কেউ মাটন খায়, এই যে এইগুলো এই যে ইউনিকনেস গুলো, হ্যাঁ, না হয় দেখা যায় কেউ বেশি মাটন খায়, কেউ কম মাটন খায়, এই যে ইউনিকনেসটা, সেটাই হচ্ছে কিন্তু ফুড নিচেস। আর একটা হচ্ছে আমরা রিপ্রোডাক্টিভ নিচেস, বিভিন্ন সন্তান যেটা রিপ্রোডাক্টিভ নিচেস। যমজ সন্তানের মধ্যেও কিন্তু ইউনিকনেস আছে, যেটা কিন্তু নিস ইউনিকনেস যমজ সন্তানের মধ্যেও আছে, এগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ নিসেস। আর কেমিক্যাল আর ফিজিক্যাল যেটা আলাদা হয় প্রত্যেকের শরীরে, আমাদের যদি আমরা টেস্ট করাই না, আমাদের যদি শরীরের কেমিক্যাল কম্পোজিশন আর ফিজিক্যাল কম্পোজিশন টেস্ট করি, প্রত্যেক মানুষের আলাদা আলাদা কম্পোজিশন আছে। একটা হয় অ্যালার্জি টেস্ট হয় একটা, হ্যাঁ, প্রত্যেকের শরীরে কিছু না কিছু অ্যালার্জি আছে, কারোর কম পরিমাণে, কারোর বেশি পরিমাণে, কারোর তো বেগুনে অ্যালার্জি, কারোর দেখা যাবে মাটনে অ্যালার্জি, কারো চিংড়ি মাছ অ্যালার্জি, কারো ইলিশ অ্যালার্জি, প্রত্যেকটা এরকম। তো এটাই মোটামুটি ইকোলজিক্যাল নিচের বিভিন্ন ডিফারেন্স। থ্যাংক ইউ সবাইকে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আজকের মোটামুটি এটুকুই আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করলাম। এরপরে আমরা ইকোসিস্টেম এন্ড ইকোলজি নিয়ে আর একটু কন্টিনিউ করব, এবং তারপরে পরে আমরা প্রত্যেকটা ক্লাসে হতে প্রত্যেকের ফিডব্যাক নিতে থাকবো, পরের দিকে আমরা প্র্যাকটিস সেটও করব। তো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো ডাউট থাকে তাহলে বলো, না হলে আমি ক্লোজ করব। কারো কোনো কোশ্চেন আছে বলতে পারো, এর পরের আমাদের যে ক্লাস আছে ওটা শুরু হবে। ঠিক আছে, ক্লোজ করছি তাহলে।